আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক, বামন্দি নিশিপুর স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের অনলাইন ক্লাসে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ এই টপিকটির দ্বিতীয় পর্ব। তোমরা সবাই জানো বা তোমাদের খেয়াল আছে যে এই টপিকেরই গত পর্বে আমরা পড়েছিলাম এস ও পি অরবিটাল মৌল নিয়ে। আজ পড়ব ডি অরবিটাল মৌল শ্রেণী নিয়ে। আমি একটু রিভিউ করি যে আমরা পড়তেছি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। আমরা জেনেছিলাম গত ক্লাসে যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর মৌলসমূহকে চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলা কি কি? সেগুলা হচ্ছে নাম্বার 1 এস ব্লক মৌল, নাম্বার 2 পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। খেয়াল করে বন্ধুরা, আমরা গত পর্বে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল সম্বন্ধে জেনেছি। আজকে আমরা এই ডি ব্লক মৌল সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি আমরা ডি ব্লক মৌল কাকে বলে, বা পর্যায় সারণীতে, দীর্ঘ পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের অবস্থান কোথায়? দেখো, গত পর্বে আমরা দেখেছিলাম, বোর্ডের দিকে খেয়াল করো, যে ডি ব্লক মৌলগুলা মোটামুটি শুধুমাত্র ডি ব্লক মৌলগুলা আমি বোর্ডে স্থাপন করার চেষ্টা করেছি। যে এই যে একটা চার্ট, এর বামে ছিল 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌল, এবং ডানে ছিল 18 নম্বর সহ আরো অন্যান্য শ্রেণীর মৌল, 18 পর্যন্ত। তো এই বামে ছিল এস ব্লক মৌল। আমি সোজা কথা বলতে গেলে এই চারটার বাম দিকে দুইটা গ্রুপে ছিল এস ব্লক মৌল, এবং মোটামুটি ডান দিকে কয়েকটা গ্রুপে ছিল পি ব্লক মৌল। আর আজকে আমরা পড়ছি ডি ব্লক মৌল, মানে পর্যায় সারণীর এই মাঝখানে। হ্যাঁ, বিশেষ করে এটা হচ্ছে 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়, 5, 6, 7 পর্যায়ের মৌলগুলা মোটামুটি হলো ডি ব্লক মৌল। এগুলো নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে আসি আমরা ডি ব্লক মৌল কাকে বলে। ডি ব্লক মৌলের সংজ্ঞা আমরা দুই ভাবে দিতে পারি। দেখো, যে সকল মৌলের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, সে সকল মৌলকে ডি ব্লক মৌল বলে।
অথবা পর্যায় সারণীর চতুর্থ পর্যায় থেকে পরবর্তী প্রতিটি পর্যায়, অর্থাৎ আমরা জানি পর্যায় সারণীতে মোট পর্যায় হচ্ছে 7টা, তো চতুর্থ পর্যায় থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত প্রতিটি পর্যায়ে অন্তর্ভুক্ত যে সকল মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরের ডি অরবিটালে শেষের ইলেকট্রনগুলো প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তো বোর্ডের দিকে খেয়াল করে বন্ধুরা, যে পর্যায় সারণীতে এভাবে দেখো গ্রুপ 3 থেকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 মানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, অর্থাৎ এরা সকলেই দেখো বি উপগ্রুপের বা বি সাবশেলের মৌল, যেমন 3-এর বি, 4-এর বি, 5-এর বি, 6-এর বি, 7-এর বি, 8, 9, 10 মিলে হলো 8, 1-এর বি, 2-এর বি। তোমরা জানো যে পর্যায় সারণীর এই গ্রুপগুলা চিহ্নিত করি আমরা সর্বাধুনিক পর্যায় সারণীতে হলো 1, 2, 3, 4, 5, 6 থেকে 18 পর্যন্ত, এবং আধুনিক তার আগের যে আধুনিক পর্যায় সারণী আমরা পড়তাম সেখানে আমরা যে এভাবে রোমান অক্ষরে 3-এর বি, 4-এর বি, 5-এর বি, 6-এর বি, 7-এর বি এভাবে আমরা চিহ্নিত করতাম। আমি দুইটাই এখানে দেখানোর চেষ্টা করেছি ডি ব্লক মৌলের সময়ের ক্ষেত্রে। তো তাহলে আমরা বলছি কি যে পর্যায় সারণীতে এভাবে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ বি গ্রুপের বা বি সাবসেট, আমরা জানি যে পর্যায় সারণীর গ্রুপগুলোকে আবার দুইটা সাব গ্রুপে ভাগ করা যায়, একটা হচ্ছে এ এবং একটা হলো বি। তো ডি ব্লক মৌলগুলো মূলত বি সাবশেল বা বি উপগ্রুপের মৌল। তো সেটাই বলছি যে অর্থাৎ বি উপগ্রুপের মৌলসমূহ এই ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। বর্তমানে এই ডি ব্লক মৌলের সংখ্যা দেখো, এটা হলো মেন পর্যায় সারণী। তার নিচে কিন্তু আমরা জানি যে ল্যান্থানামের নাম অনুযায়ী ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনিয়ামের নাম অনুযায়ী অ্যাক্টিনাইট সিরিজ, এই দুটা সিরিজ পর্যায় সারণীর নিচে অবস্থান করে। আমি দেখানোর চেষ্টা করেছি যে এগুলা সবই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 4 10 40টা। খেয়াল করো এখানে ল্যান্থানামটা কিন্তু অবস্থানটা কিন্তু এখানে, অ্যাক্টিনিয়ামটা এখানে, কিন্তু সিরিজের নামকরণের ক্ষেত্রে পরবর্তী ল্যান্থানাইট সিরিজের পরবর্তী মৌলগুলোর সঙ্গে প্রথমে ল্যান্থানাইটটা বসিয়ে পরে অন্যান্য মৌলগুলো লেখা হয়, এগুলো তোমরা সবই জানো। ঠিক একই ক্ষেত্রে এখানকার অ্যাক্টিনিয়ামকে এখানে বসিয়ে অ্যাক্টিনাইট সিরিজটা লেখা হয়। তো অ্যাকচুয়ালি এই মৌলগুলোর অবস্থান হচ্ছে এখানে ল্যান্থানাম সহ, এবং অ্যাক্টিনিয়াম সহ এই অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর অবস্থান এখানে, মানে সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে। তো তাহলে ল্যান্থানাম যদি এখানে হয় আর অ্যাক্টিনিয়াম যদি এখানে হয়, তাহলে 4 ধরে 40টা, আর এই থোরিয়াম, এই থোরিয়ামটা এটা হচ্ছে অতিরিক্ত, মোট 41টা মৌল। তাহলে আমরা কি বলবো, বর্তমানে এই ডি ব্লক মৌলের সংখ্যা থোরিয়াম, টিএইচ, থোরিয়াম টিএইচ 90, টিএইচ 90, এই থোরিয়াম সহ মোট 41টি। এই ধরো 4, 1, 2, 3, 4 আর এখানে 10টা, 4 ধরে 40, আর এই থোরিয়াম সহ মোট 41টি মৌল হচ্ছে ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে বহিস্থ দুটি শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে এই রকম। দেখো কিরকম, n-1 ডি 1 থেকে 10, ns 1 থেকে
2 এরকম। হ্যাঁ, এইটা হবে ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সর্ববহিস্থ দুটি শক্তি স্তরের কাঠামো এরকম দেখতে। আচ্ছা, যেমন ধরো আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে যেমন স্ক্যান্ডিয়াম 4 নম্বর পর্যায়ের স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক। হ্যাঁ, দেখো স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটি মৌল ডি ব্লক মৌল। এখন আমরা আমরা দুইটা ভিন্ন ভিন্নভাবে দুইটা সংজ্ঞা বলেছি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখতে চাই, সংজ্ঞাটা আরো ভালোভাবে বুঝতে চাই। তাহলে আমি যদি স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 4s2 3d1। বন্ধুরা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু করেছি আমরা শক্তি স্তরের ক্রম অনুসারে। আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করেছি যে আহ্বায়ক নীতি অনুযায়ী যে শক্তির ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করে সেই শক্তির ক্রমান্বয়ের অনুসারে আমরা এই ইলেকট্রন বিন্যাস করেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা সংজ্ঞা কি বলেছিলাম যে সকল মৌলের বা যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি, দেখো সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়। দেখো এই যে এটা হলো সর্বশেষ ইলেকট্রন এবং এটা ডি অরবিটালে গমন করছে বা অবস্থান করছে। সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় সে সকল মৌলকে ডি ব্লক মৌল বলে। তাহলে প্রথম ধরনের সংজ্ঞা, এটাই সহজ আর কি, প্রথম ধরনের সংজ্ঞা থেকে আমরা প্রমাণ পেলাম যে স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল। এখন আমরা আহ্বায়ক নিয়মে ইলেকট্রন বিন্যাস শেখার সময় আমরা কি শিখেছিলাম যে এভাবে শক্তির ক্রমান্বয়ে আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করার পরে প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্রমান্বয়ে সাজিয়ে দিতে হবে। সেটা কিভাবে? আমরা শিখেছিলাম যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। এই ইলেকট্রন বিন্যাসটি করেছি আমরা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ক্রম অনুসারে, 1 2 3 4 5 এর ক্রম অনুসারে। এখানে দেখো যে এই ইলেকট্রন বিন্যাসকে ধরলে ডি ব্লক মৌলের সংখ্যাটা এমন হবে যে পর্যায় সারণীর এই চতুর্থ পর্যায় থেকে পরবর্তী প্রতিটি পর্যায়, হ্যাঁ, পর্যায় সারণীর চতুর্থ পর্যায় থেকে যে শুরু ডি ব্লক মৌল, আচ্ছা সেজন্য বলা হচ্ছে যে পর্যায় সারণীর চতুর্থ পর্যায় থেকে পরবর্তী প্রতিটি পর্যায়ে অন্তর্ভুক্ত যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর কোথায়, কোনটা এখানে 4s, সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 4, সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তর কি 3d, পূর্ববর্তী স্তরের ডি অরবিটালে ওই মৌলের শেষ ইলেকট্রনগুলো প্রবেশ করে বা শেষ ইলেকট্রনটি প্রবেশ করে বা শেষ ইলেকট্রন একাধিক ইলেকট্রন হতে পারে, শেষ ইলেকট্রনগুলো প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। মানে এক্ষেত্রে বলছি যে এই দুইটা কাউন্ট করে সর্ববহিস্থ শক্তি স্তর এবং তার পূর্ববর্তী স্তরে
পূর্ববর্তী স্তরে, দুইটা স্তরে কাউন্ট করলে সংখ্যাটা হচ্ছে যে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনগুলা সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরের ডি অরবিটালে ক্রমান্বয়ে গমন করে, সেই সব মৌলগুলাকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। এই দুইটা ডি ব্লক মৌলের সংজ্ঞা তোমরা জেনে রাখার চেষ্টা করবে। তো আমরা তাহলে স্ক্যান্ডিয়াম দেখলাম। আমরা আরেকটা উদাহরণ দিই, জিঙ্ক 30। হ্যাঁ, জিঙ্ক 30 এটা ডি ব্লক মৌল কিভাবে, আমরা দুইটা সংজ্ঞা দেখব। তাহলে জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 2 4 10 12 6 18 2 20 3d10 3d10। তাহলে প্রথম সংজ্ঞা অনুযায়ী, প্রথম ধরনের সংজ্ঞা অনুযায়ী কি, যে সকল মৌলের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়। দেখো এখানে 30তম ইলেকট্রনটি কিন্তু ডি অরবিটালে আছে। সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, তাকে বলি আমরা ডি ব্লক মৌল। আর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটি প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্রমান্বয়ে সাজিয়ে দিই, তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। এখানে সংজ্ঞা কি শিখলাম আমরা, যে পর্যায় সারণীর চতুর্থ পর্যায় থেকে পরবর্তী প্রতিটি পর্যায়ে অন্তর্ভুক্ত যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তর, এর মধ্যে আছে। দেখো এখানে 4s হলো সর্ববহিস্থ শক্তি স্তর এবং 3d হচ্ছে তার পূর্ববর্তী স্তরের ডি অরবিটাল। সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরের ডি অরবিটালে, হ্যাঁ, ডি অরবিটালে শেষ ইলেকট্রনটি বা শেষের ইলেকট্রনগুলি প্রবেশ করে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। তাহলে জিঙ্ক তুমি এভাবে বলো আর এভাবে বলো, যে সংজ্ঞা হিসাবে বলো, ধরো জিঙ্ক একটি ডি ব্লক মৌল, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ডি ব্লক মৌল কাকে বলে, উদাহরণ সহ। দেখো আমরা বলেছি যে ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10 ns 1 থেকে 2। তো যেহেতু ডি অরবিটালে আমরা জানি সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে, তাই পর্যায় সারণীতে দেখো এই গ্রুপ 3 4 5 6 7 8 9 10 11 12, অথবা যদি আমরা বলি 3-এর বি 4-এর বি 5-এর বি 6-এর বি 7-এর বি 8-8-এর মধ্যে আবার 3টা, 8 নম্বর গ্রুপ, 9 নম্বর গ্রুপ, 10 নম্বর গ্রুপ, 1-এর বি এবং 2-এর বি, এগুলার বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের কাঠামোগুলা কেমন একটু আমরা দেখার চেষ্টা করি। সেগুলা এভাবে দেখতে গেলে আমরা কি পাবো, যে গ্রুপ 3 নম্বর অথবা 3-এর বি, যেভাবে তুমি বলো, এর সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস বা বহিস্থ স্তর ইলেকট্রন বিন্যাস কাঠামো কেমন হবে,
এরকম দেখো n-1 d1 ns1 সরি ns2 ns2 ঠিক একইভাবে খেয়াল করে বন্ধুরা 4 নম্বর গ্রুপ অর্থাৎ কি 4 বি এই শ্রেণীর কাঠামো কি হবে n-1 একটা করে ইলেকট্রন বাড়বে ঠিক আছে d2 ns2 5 নম্বর বা 5 বি n-1 d3 ns2 6 নম্বর বা 6 বি n-1 d4 ns2 7 নম্বর গ্রুপ বা 7 বি n-1 d5 ns2 দেখো 8 9 10 আছে হলো 8 9 10 আছে 8 এর মধ্যে তো এখানে তোমার আমি একটু ভালো করে দেখাই তাহলে 8 হবে n-1 d6 ns2 9 যেটাকে আমরা 8ই বলছি n-1 d7 ns2 10 যেটাকে আমরা 8ই বলছি n-1 d8 ns2 তাহলে 10 পর্যন্ত মানে 10 নম্বর গ্রুপ পর্যন্ত পেয়েছি আমরা মানে 8 নম্বর শ্রেণী আর কি আছে 11 আর 12 হ্যাঁ তাহলে 11 অথবা কি বলছে এটাকে আমরা 1 বি n-1 d9 ns2 তারপরে আছে 12 বা 2 বি n-1 d10 ns2 তো এভাবে কাঠামোগুলো আমরা দেখতে পারি ঠিক আছে দেখো এর মধ্যেই আছে এগুলো আমরা গ্রুপ ওয়াইজ ভেঙে ভেঙে লিখলাম আর কি এই আর কি এর মধ্যে বিদ্যমান d1 থেকে 10 d1 থেকে 10 আর s অরবিটাল পূর্ণ থাকবে আচ্ছা এবার আসি আমরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা কি অবস্থান্তর মৌল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খেয়াল করো যে এই যে আমরা ডি ব্লক মৌল মনের অবস্থান বা সংজ্ঞা বা উদাহরণ শিখলাম এই ডি ব্লক মৌলসমূহের মধ্যে কয়টা মৌল মোট ডি ব্লক মৌল 41টা মৌল থোরিয়াম সহ খেয়াল করো এই ডি ব্লক মৌলসমূহের মধ্যে বিশেষ এর মধ্যে আবার কিছু বিশেষ ধর্মবিশিষ্ট মৌল আছে এদেরকে বলি আমরা অবস্থান্তর মৌল এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিব
যেসব ডি ব্লক মৌল, সংজ্ঞা থেকে বুঝতে পারছো বন্ধুরা, খেয়াল করো যে অবস্থান্তর মৌল অবশ্যই ডি ব্লক মৌল হবে। যেসব ডি ব্লক মৌল অন্তত অন্তত একটি সুস্থিত আয়ন গ্রহণ করে, অন্তত এমন এমন একটি সুস্থিত আয়ন গ্রহণ করবে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, অর্থাৎ D1 থেকে 9। আংশিকভাবে পূর্ণ মানে D1 থেকে 9, আর পূর্ণ হলে কিন্তু D1 থেকে 10 হয়ে গেল, ঠিক আছে? D1 থেকে 9 আংশিকভাবে পূর্ণ বা D1 থেকে 9 থাকে, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। যেমন আমরা উদাহরণ সহ একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে ডি ব্লক মৌল আর অবস্থানের মৌলের তফাৎটা কোথায়। উদাহরণ দিতে গেলে দেখো, প্রথমে আমরা বলি যে এরকম চতুর্থ পর্যায়ের আমরা একটু আগে দেখলাম যে ডি ব্লক ভুক্ত স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুটি মৌল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেন? সঙ্গ হিসাবে আমরা বলবো যে কারণ তারা কেবল স্ক্যান্ডিয়াম 3+ এবং জিঙ্ক 2+ আয়ন গঠন করবে বা করে। এই আমরা দেখতে পাবো বিন্যাস করলে যে স্ক্যান্ডিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাসে 3d অরবিটালে কোনো ইলেকট্রনই নাই, কিন্তু শর্ত কি? ডি অরবিটালে আমাকে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ 1টা নয়, 2টা নয়, 3টা, 4টা, 5টা, 7টা, 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে। তো দেখা যাবে যে এখানে কোনো ইলেকট্রনই নাই। এবং জিঙ্ক 2+ আয়নে ক্ষেত্রে আমরা দেখব যে এর ইলেকট্রন বিন্যাসে যে শেষে 3d অরবিটাল এটা পূর্ণ, মানে D10 থাকবে। হ্যাঁ, 3D10 থাকবে। তাহলে শর্তের সঙ্গে মিলল না। হ্যাঁ, যে শর্ত যে আমরা D1 থেকে 9 মানে আংশিক পূর্ণ হইতে হবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখার চেষ্টা করি। আমরা আগের মতোই ইলেকট্রন বিন্যাস করি, যে যেমন ধরো স্ক্যান্ডিয়াম 21 যদি আমরা আহ্বান নীতি অনুযায়ী করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 2 4 10 12 18 20 রেখে 21 3d1 3d1। আমি যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে? যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2 হলো স্ক্যান্ডিয়াম 21 মৌলের ইলেকট্রন বিন্যাস। তো আমি যে দুটা সংজ্ঞার যে সংজ্ঞায় ধরি যে সে, আমরা এর আগেও দেখেছি যে শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে, অথবা সর্ববস্থিত স্তরের পূর্ববর্তী স্তর 3d অরবিটালে গমন করছে শেষ ইলেকট্রনটি। তাহলে এটা আমরা জানি যে এটা ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থান্তর মৌল কিনা সেটা দেখতে হলে কি বলছি আমরা, যে এই স্ক্যান্ডিয়াম 21 এর একটি সুস্থিত আয়ন কি স্ক্যান্ডিয়াম 3+21, এটার ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো বন্ধুরা, এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে এই 3টা ইলেকট্রন চলে গিয়ে কিন্তু এই স্ক্যান্ডিয়াম 3+ এ পরিণত হয়েছে। স্ক্যান্ডিয়াম মৌলটি বা স্ক্যান্ডিয়াম পরমাণুটি স্ক্যান্ডিয়াম 3+ আয়নে পরিণত হয়েছে। দেখো এখানে এই স্ক্যান্ডিয়াম 3+ আয়নে ডি অরবিটালই নাই, অর্থাৎ 3d অরবিটালে 0 ইলেকট্রন বা নাই আর কি। কিন্তু অবস্থান্তর মৌলের সংজ্ঞায় আমরা কি শর্ত পেয়েছিলাম? যে ডি অরবিটাল থাকতে হবে এবং সেই ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন, মানে আংশিক পূর্ণ ইলেকট্রন থাকতে হবে।
তাহলে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। ক্লিয়ার? আমরা আরেকটু উদাহরণ দেখবো ঠিক একইভাবে জিঙ্ক। জিঙ্কের আমি জিঙ্ক যে কেন ডি ব্লক মৌল আমরা আগে দেখেছি, আমরা ওটা আমি আবার লিখি। জিঙ্ক 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। সাজায় লিখলে হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। দেখো ডি ব্লক মৌলের সংজ্ঞা অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসেও এটা দেখা যাচ্ছে এটা ডি ব্লক মৌল, আবার যদি দ্বিতীয় সংজ্ঞা হিসাবে ধরি এটা ডি ব্লক মৌল। এখন কথা হলো এটা অবস্থান্তর মৌল কিনা। কি বলছি যে জিঙ্ক এর সুস্থিত একটা আয়ন হচ্ছে জিঙ্ক 2+, 30। এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। এই 4 সর্বোচ্চ শক্তি স্তর 4s2 থেকে 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গিয়ে জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, এবং তখন এর সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন থাকে 3d10। মানে ডি অরবিটালে 3d অরবিটালে 10টা ইলেকট্রন থাকে। তো অবস্থানের মূল্যের সংজ্ঞায় কি শিখেছিলাম যে ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকতে হবে 1 থেকে 9টা, কিন্তু 10টা আছে মানে পূর্ণ। তাহলে কি মিলল? অতএব জিঙ্ক ডি ব্লক মৌল হলেও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা এই আলোচনা থেকে কি জানলাম? যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের উদাহরণ থেকে আমরা জানলাম যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় সংজ্ঞা অনুসারে। এবার আসি আমরা যে অবস্থান্তর মৌলের উদাহরণ দেখি আমরা দু একটা। তাহলে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। কিন্তু অবস্থান্তর মৌল কারা? যেমন ধরো আয়রন। হ্যাঁ, আয়রন হলো ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল উভয়ই। প্রথমত কেন? প্রথমত এর শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যাবে বা যায়, এজন্য এটা ডি ব্লক মৌল। এবং দ্বিতীয়ত এর সুস্থিত আয়ন, যেমন এর দুইটা সুস্থিত আয়ন Fe2+ এবং Fe3+। এই দুইটা আয়নের ক্ষেত্রে আমরা দেখব যে Fe2+ এবং Fe3+ আয়নে ডি অরবিটাল এই শর্তে আংশিকভাবে পূর্ণ থাকে। তো এজন্য আমরা আয়রনকে বলবো অবস্থান্তর মৌল। আমরা এখন ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখব। আয়রন 26। হ্যাঁ, ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, 2, 4, 10, 12, 18, 4s2, 3d, 2, 4, 10, 2, 12, 18, 2, 20 আর 6, 26। তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা আমরা শিখেছিলাম যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে
শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, তারাই ডি ব্লক মৌল। তাহলে অতএব আয়রন ডি ব্লক মৌল। আবার যদি আমরা দ্বিতীয় সংজ্ঞা অনুসারে, অর্থাৎ যদি তোমরা এন এর ক্রমান্বয়ে আমরা সাজাই, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এক্ষেত্রেও যে সর্ববহিস্থ স্তর হলো 4s, তার আগের স্তর 3d, আগের স্তরের 3d অরবিটাল, এ 6টি ইলেকট্রন, মানে শেষ ইলেকট্রনটি এর মধ্যেই আছে। অতএব এই সংজ্ঞা অনুসারেও আয়রন একটি দ্বিবলক মৌল। আমরা জানলাম যে আয়রন একটি দ্বিবলক মৌল। এখন আমরা দেখবো যে আয়রন অবস্থান্তর মৌল কিনা। সংজ্ঞা আমরা কি জানছি? তাহলে আয়রনের দুইটা সুস্থিত আয়ন আমরা বলছিলাম যে একটা হচ্ছে Fe2+, বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। যেহেতু দুইটা ইলেকট্রন যাবে, সেহেতু এই 4s থেকে এই দুইটা ইলেকট্রন চলে গিয়ে Fe2+ আয়রন, মানে ফেরাস আয়ন সৃষ্টি করবে। তো 3d6, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শেষ ইলেকট্রনটি মানে আংশিক পূর্ণ ডি অরবিটাল। হ্যাঁ, এখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, মানে 1 থেকে 9, এখানে 6টা ইলেকট্রন আছে। আমরা সংজ্ঞা কি বলছিলাম যে যেসব ডি ব্লক মৌলের, আয়রন একটা ডি ব্লক মৌল আমরা আগে দেখলাম, যেসব ডি ব্লক মৌলের অন্তত এমন একটা আয়ন হলে হবে, কিন্তু এক্ষেত্রে আমরা দুইটা আয়ন দেখব। আয়রনের দুইটা সুস্থিত আয়ন আছে, ফেরাস এবং ফেরিক। তো ফেরাসের ক্ষেত্রে দেখতে গিয়ে আমরা দেখছি যে এমন একটি সুস্থিত আয়ন গঠন করছে, সেটা হলো ফেরাস আয়ন, যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, অর্থাৎ 3d6 হিসাবে পূর্ণ আছে, আংশিকভাবে পূর্ণ। তাহলে সে এই ধরনের মৌলকে আমরা বলবো অবস্থান্তর মৌল। তাহলে আমরা বলতে পারি আয়রন একটি অবস্থান্তর মৌল। আচ্ছা, এটা ফেরাসের ক্ষেত্রে মিলল, দেখি আমরা ফেরিকের ক্ষেত্রে মিলে কিনা। Fe3+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আর একটা 4s থেকে দুটো ইলেকট্রন যাবে, আর একটা ইলেকট্রন এই 3d অরবিটাল থেকে যাবে। তাহলে 3d6 থেকে কি হয়ে যাবে? 3d5। তাহলে 3d5 আংশিক পূর্ণ। সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ফেরাস এবং ফেরিক আয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই দুইটা আয়নেই ইলেকট্রন বিন্যাসে দুইটা আয়নেরই ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, একটা 3d6 হিসাবে আর একটা 3d5 হিসাবে। অতএব আয়রন একটি অবস্থান্তর মৌল। তাহলে আমরা জানলাম যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। কিন্তু আয়রন, এই যে এটা 4 নম্বর পর্যায়ে, আয়রন ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল উভয়। তো তাহলে আমরা একটা অবস্থান্তর মৌলের উদাহরণ শিখলাম, কি? আয়রন। এভাবে আরো অন্যান্য অবস্থান মৌলগুলো তোমরা শেখার চেষ্টা করবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দেখাও যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। ব্যাখ্যা করো।
এই তোমরা এভাবে লিখবে আর কি, ঠিক যেভাবে আমি আলোচনা করলাম যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিয়ে লিখবে এবং লাস্টে আয়রন ইলেকট্রন বিন্যাস দিয়ে লিখবে, লিখে লাস্টে লিখবে যে এজন্যই আমরা বলতে পারি বা এজন্যই বলা হয় যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হলেও সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল নয়। দেখছো যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলো কিন্তু অবস্থান্তর মৌল হলো না, কিন্তু আয়রনটা ওই ডি ব্লক মৌলের মধ্যে অবস্থিত কিন্তু এটা অবস্থান্তর মৌল। তাহলে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, মানে আয়রন অবস্থান্তর মৌল হচ্ছে, আবার অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে, অবস্থান্তর মৌলগুলো অবশ্যই ডি ব্লক মৌল। অতএব বলতে পারি যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। এট লাস্ট বন্ধুরা আমরা আসি ডি ব্লক মৌলের শ্রেণী বিভাগে। একে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। ডি ব্লক মৌলসমূহকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। হ্যাঁ, শ্রেণী বিভাগ। এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? নাম্বার 1 হচ্ছে 3D সিরিজ। 3D সিরিজ। হ্যাঁ, ডি ব্লক মৌলসমূহকে 4টি সিরিজে বিভক্ত করা যায়, ভাগ করা যায়। প্রথমটাকে বলি আমরা 3D সিরিজ, বা যেটাকে আমরা বলি প্রথম অবস্থান্তর সিরিজ বা প্রথম অবস্থান্তর সিরিজ। আসলে 4টি ভাগে ভাগ হয়েছে মেনলি 4টি পর্যায় থেকে। হ্যাঁ, দেখো, কারণ আমরা আগে বলেছি যে ডি ব্লক মৌলগুলো মেনলি 4টি পর্যায়ে অবস্থিত। 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। এর ভিত্তিতে তোমার 4টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো প্রথম ভাগটা কি? 3D সিরিজ বা প্রথম অবস্থান্তর সিরিজ। এই পর্যায় সারণীর, আচ্ছা, এই সিরিজটাই কি, এই যে পর্যায় সারণীর দেখো চতুর্থ পর্যায়। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে, এই সিরিজের মৌলগুলো চতুর্থ পর্যায়ে অবস্থিত। হ্যাঁ, যে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের এই দেখো স্ক্যান্ডিয়াম থেকে, হ্যাঁ, স্ক্যান্ডিয়াম 21, কি স্ক্যান্ডিয়াম মৌলগুলো কি কি? স্ক্যান্ডিয়াম 21 থেকে তোমার জিঙ্ক 30 পর্যন্ত। হ্যাঁ, জিঙ্ক 30, এই যে 10টি মৌল, এই 10টি মৌল এই 3D সিরিজের অন্তর্ভুক্ত বা প্রথম অবস্থান্তর সিরিজের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যে সংজ্ঞা শিখে আসলাম, সেই সংজ্ঞা অনুযায়ী দেখবো আমরা এখানে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, যেটা আমরা উদাহরণ সহ প্রমাণ করেছি, এখানে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল না। হ্যাঁ, এখানে অবস্থানের মৌল না কে কে? স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক। আচ্ছা, 2 নম্বরে আসি হলো আমরা এই যে 2 নম্বরে আসি 4D সিরিজ বা দ্বিতীয় অবস্থান্তর সিরিজ। আচ্ছা বন্ধুরা, আসলে এই নামটা, এই 4টা পর্যায়ের মৌলগুলোকে আমরা এই 4টা সিরিজে ভাগ করছি, কিন্তু নামকরণের ক্ষেত্রে একটু খেয়াল করো যে এই 3D বলবো হচ্ছে আমরা, মানে এই সিরিজের 10টা মৌল ইলেকট্রন বেশ করলে 3D অরবিটালে যাবে, আর
4D সিরিজের মৌলগুলো ইলেকট্রন করলে 4D শেষ ইলেকট্রনটি 4D অরবিটালে যাবে। ঠিক একইভাবে এই জন্য এর নাম হচ্ছে 3D সিরিজ। একটু বিভ্রান্তি হবে যে 4 নম্বর পর্যায়ে কিন্তু নামটা হচ্ছে 3D সিরিজ কেন, 5 নম্বর পর্যায়ে কিন্তু নামটা হচ্ছে 4D সিরিজ কেন। হ্যাঁ, তো তোমরা একটু খেয়াল করো এখানে ক্লিয়ারলি যে এই পর্যায়ের নাম্বার দিয়ে বা পর্যায় সংখ্যা দিয়ে কিন্তু আমার এই নামটা না, হ্যাঁ এই নামটা না, এটা হচ্ছে এই 4 নম্বর পর্যায়ের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটি 3D অরবিটালে যায়, এজন্য এর নাম 3D সিরিজ। 5 নম্বর পর্যায়ের মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটি 4D অরবিটালে যাবে, তাই এর নাম 4D সিরিজ মৌল। আচ্ছা, তো এখানে কারা, দেখো এখানে হচ্ছে এই ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এই 10টি মৌল। তাহলে ইট্রিয়াম 39, এটা কারা, ইট্রিয়াম 39 থেকে তোমার ক্যাডমিয়াম 48, ক্যাডমিয়াম 48 পর্যন্ত এই 10টি মৌল হচ্ছে 4D সিরিজের অন্তর্ভুক্ত বা দ্বিতীয় অবস্থান্তর সিরিজের অন্তর্ভুক্ত। কিন্তু সংখ্যা অনুযায়ী আমরা দেখতে পাই যে এই ক্যাডমিয়ামটা লাস্ট মৌলটা যেটা এই ক্যাডমিয়ামটা অবস্থান্তর মৌল নয়, রাইট? এগুলো তো মনে রাখার চেষ্টা করবে, এগুলো টিকেরও কিন্তু প্রশ্ন, মানে তোমার এমসিকিউ এর প্রশ্ন। 3 নম্বর সিরিজটাকে আমরা কি বলবো, 5D সিরিজ অবশ্যই, বা তৃতীয় অবস্থান্তর সিরিজ। এখানে কোন কোন মৌল আছে, এরা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের, দেখো এই যে ল্যান্থানাম, ল্যান্থানামটা কি এখানে এখানে কিন্তু, হ্যাঁ ল্যান্থানাম 57, এখানে আছে হলো ল্যান্থানাম, সরি ল্যান্থানাম 57, ল্যান্থানাম 57, হ্যাফনিয়াম 72, হ্যাফনিয়াম 72, যেহেতু ল্যান্থানামটা নিচে লিখেছে তাই এটাকে উল্লেখ করা হয়েছে, হ্যাফনিয়াম 72, হ্যাফনিয়াম 72 হতে মার্কারি 80, 72 হতে মার্কারি 80 পর্যন্ত। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে ল্যান্থানিয়ামটা 57, তার পরবর্তী মৌলগুলো কিন্তু এই ল্যান্থানাইট সিরিজে অবস্থিত। তারপরে হাফনিয়াম 72, এই হাফনিয়াম 72 থেকে এই মার্কারি 80, এই 9টা মৌল, এই 9টা আর এই ল্যান্থানাম 57, 10টা। হাফনিয়াম 72 থেকে মার্কারি 80, এই 9টা এবং ল্যান্থানাম 57, এই 10টা মৌল হচ্ছে এই 5D সিরিজ বা তৃতীয় অবস্থান্তর সিরিজের অন্তর্ভুক্ত মৌল। তো এখানে এই সিরিজে কোনটি অবস্থান্তর মৌল নয়, এখানে নাকি মার্কারি, হ্যাঁ এই মার্কারিটা অবস্থান্তর মৌল না, মার্কারি, মার্কারিটা অবস্থান্তর মৌল নয়। ঠিক একইভাবে আমরা 4 নম্বরটাকে বলবো 6D সিরিজ বা চতুর্থ অবস্থান্তর সিরিজ। এখানে মৌলগুলা কি কি, সপ্তম পর্যায়ের, হ্যাঁ ষষ্ঠ পর্যায় ছিল 5D, সপ্তম পর্যায়ের, তাহলে তোমার বুঝতেই পারছো যে প্রথমে হবে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম, হ্যাঁ অ্যাক্টিনিয়াম 89, AC 89, আর তারপরে হবে রাদারফোর্ডিয়াম। আচ্ছা এখানে থোরিয়ামটা, হ্যাঁ থোরিয়ামটা এখানে, থোরিয়াম এখানে থোরিয়ামটা আমরা নিয়ে নিই, আগেই নিয়ে নিই, থোরিয়াম 90 যেহেতু সিরিয়ালি আছে, থোরিয়াম 90,
মানে এটা হচ্ছে স্পেশাল আর কি। থোরিয়াম 90 এবং ওই রাদারফোর্ডিয়াম রাদারফোর্ডিয়াম 104 থেকে 104 থেকে সিএন, হ্যাঁ, এই রাদারফোর্ডিয়াম 104 থেকে সিএন 112, 104 থেকে 12 কত হয়? 104 729, সাত দুই নয়, আর এই দুইটা 11টা, তাহলে আগে 30টা আর এই 11টা, মোট 41টা। আমরা বলেছিলাম কত, যে ডি ব্লক মৌলের সংখ্যা মোট 41টা। তো এই হলো মোটামুটি 4টা সিরিজ, হ্যাঁ, এটা হলো 7 নম্বর সিরিজ। অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম 90, রাদারফোর্ডিয়াম 104 থেকে, মানে আর 104 থেকে সিএন 112 পর্যন্ত, এই মোট 11টি মৌল। এখানে 10টি মৌল, এই সিরিজের 10টি মৌল, এই সিরিজের 10টি মৌল, এই সিরিজের 10টি মৌল, এই সিরিজে 11টি মৌল, মোট 41টি মৌল, হ্যাঁ, টোটাল 41টি মৌল হচ্ছে ডি ব্লক মৌল। এবং এর মধ্যেই আছে অবস্থান্তর মৌল, যেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, এই মোটামুটি ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল নিয়ে আমাদের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বিভিন্ন বই পুস্তকে আরো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে ডি ব্লকের মধ্যে অবস্থিত যে অবস্থান্তর মৌলটা, এটা খুবই ইম্পর্টেন্ট মৌল টপিক, এবং এই নিয়ে অনেক প্রশ্ন, হ্যাঁ, এরপরেও অনেক প্রশ্ন হবে, দেখবা তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো তোমরা ভালোভাবে পড়বে। আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো, এই কামনায়। আসসালামু আলাইকুম।